নমস্কার। আজকে আমি একটা উপন্যাস নিয়ে আলোচনা করব। সেই উপন্যাসটি হচ্ছে রাজস্ব উপন্যাস। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই উপন্যাসটি মূলত ত্রিপুরার ঐতিহাসিক একটা উপন্যাস। এই উপন্যাসটি রচিত হয়েছে ত্রিপুরা ভুবনেশ্বরী দেবীর মন্দিরকে কেন্দ্র করে, এবং এই ত্রিপুরা ভুবনেশ্বরী মন্দিরটি আগরতলা থেকে মাত্র 26 কিলোমিটার দূরে উদয়পুর শহরে গোমতী জেলার গোমতী নদীর তীরবর্তীতে অবস্থিত। এবং এই ভুবনেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজস্ব উপন্যাসটি রচনা করেছেন। তো আমি এই রাজস্ব উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তো রাজস্ব উপন্যাসটি হচ্ছে একটি ঐতিহাসিক উপন্যাস। সেই উপন্যাসের মধ্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝাতে চান তাই আমি আলোচনা করছি। তো আমাদের তৎকালীন রাজা গোবিন্দ মাণিক্য এসে মন্দিরে দেখভাল করতেন, এবং সেই মন্দিরের পুরোহিত ছিলেন রঘুপতি, এবং গোবিন্দ মাণিক্যের ভাই ছিলেন নক্ষত্র রায়, এবং রঘুপতির কাছে শিষ্য ছিলেন জয়সিংহ। তো এবং এর মধ্যে এই উপন্যাসের মধ্যে আরো দুজন ব্যক্তি ছিল, সেটি হচ্ছে একটি মেয়ে একটি ছেলে। মেয়েটির নাম হচ্ছে হাসি আর ছেলেটির নাম হচ্ছে তাতাত অর্থাৎ ধ্রুব। তো কি করতেন, গোবিন্দ মাণিক্য রোজ সকালে গোমতী নদীর মধ্যে স্নান করতে আসতেন। তো সেই সময় ওই হাসি এবং ধ্রুব নামক অর্থাৎ দুই ছেলে মেয়ে সেই নদীর ধারে আসতেন। কেন আসতেন? তারা ফুল পাড়ার জন্য আসতেন। তো একদিন হাসি নামক মেয়েটি গোবিন্দ মাণিক্যকে বলেছিলেন যে বাবা আমাকে ফুল পেড়ে দাও। তখন গোবিন্দ মাণিক্য খুব ভালো লেগেছিল মেয়েটিকে দেখে, মেয়েটিকে রোজ এরকম করে ফুল পেড়ে দিত সকালবেলা এসে। তো এইভাবে প্রত্যেক দিনই আসতো। তো একদিন কি হয়েছিল, অমাবস্যা আষাঢ় মাসে ভুবনেশ্বরী দেবীতে পুজো হয়েছিল, এবং সেই পুজোর মধ্যে অনেক পশু বলি হয়েছিল। সেই পশু বলির রক্ত ভুবনেশ্বরী মন্দির থেকে আমাদের যে গোমতী নদী, সেই গোমতী নদীর মধ্যে এসে পড়েছিল। এবং হাসিও তাতাত সেদিন যখন আসলো, পরের দিন যখন গোমতী নদীতে তখন দেখতে পেলো রক্ত, তখন রাজাকে জিজ্ঞাসা করলো, মানে যে রাজা এগুলো কিসের রক্ত? তখন রাজা কোনো কিছুই বলতে পারলো না। তখন রাজা নিজে নিজে প্রশ্ন করতে লাগলো এগুলো কিসের রক্ত। তো সেই দিনে হাসি যখন বাড়িতে গেলো, রাত্রিবেলা প্রচন্ড জ্বর আসলো, এবং সেই জ্বরের মুখে বলতে লাগলো এগুলি কিসের রক্ত। তো এরকম করতে করতে হাসি অজ্ঞান হয়ে যেত, এবং ধ্রুব মানে হাসিকে দিদি বলে ডাকতো যে দিদি তোর কি হয়েছে। তো হাসি কোনো কিছুই বলতো। হঠাৎ করে যখন বলতো যে তখন বলতো এটি কিসের রক্ত। তো এরকম করতে করতে হাসির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং কি হলো, একদিন এবার পরের দিন সকালে হাসি আর ধ্রুব ওই নদীর ধারে আসেনি, যেখানে প্রত্যেকদিন তারা আসতো। তখন রাজা ভাবলো কি হয়তো ওই দিনে রাত্রে প্রচন্ড বৃষ্টির জন্য হাসির কোনো সমস্যা, তার জন্য আসতে পারে। তখন কি করেছিল, রাজা ওই হাসির বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু রাজার প্রজারা ভাবলো সে মানে কি কারণে যাচ্ছে। তো তখন যখন গিয়ে তখন দেখলো কি হাসি প্রচন্ড জ্বর, সে শুয়ে আছে, এবং কবিরাজ বৈদ্য আসলেন। তখন বললো যে হাসির অবস্থা খুবই খারাপ। এবং রাজা সেদিন সেই বাড়িতে থেকে গেলেন, এবং রাত্রিতে এক সময় হাসির মৃত্যু হয়, কিন্তু ধ্রুব তখন বুঝতে পারলো না হাসির যে মৃত্যু হয়েছে। তখন ধ্রুব হাসিকে বারবার ডাকছে, কিন্তু না ওঠা সত্ত্বে এবার ধ্রুব মনে করছে হাসি হয়তো বা তারপর রাগ করেছে। তো সেই কারণে সে অন্য ঘরে চলে গেলো, এবং সে ঘুমিয়ে পড়লো, এবং রাজার কোলে হাসির মৃত্যু হয়েছিল। তো এরকম ভাবে শুরু হয়েছিল। এবং হাসির মৃত্যুর পর রাজা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে ভুবনেশ্বরী দেবীর মন্দিরে আর কোনো দিনে পশুগুলি হবে না, অর্থাৎ এই পশুগুলির জন্য হয়তোবা হাসি মানে মারা গেলেন এই রক্ত দেখে। তখন একটা সভা হলো, যে রাজপরিবার একটা হচ্ছে আজকের পর থেকে এই মন্দিরে কোনোদিন আর পশু বলি হবে না। এর মতো অবস্থায় কি হলো, ওইখান মানে ভুবনেশ্বরী দেবী মানে মন্দিরে পুরোহিত অর্থাৎ রঘুপতি কি করেছিল, প্রচন্ড রেগে গেলেন, এবং নক্ষত্র রেগে গেলেন, এবং তার সবার মধ্যে অন্যরাও রেগে গেলেন যে কি কারণে সেটা বন্ধ হবে। আমাদের এতদিনের প্রথা সেটা বন্ধ হলে আমাদের মা প্রচন্ড অখুশি হবেন, আমাদের অসন্তুষ্ট হবেন। তো এসবগুলো মিশ্রণ বলতে হয়েছে রঘুপতি মাকে সেবা করতে করতে এমনই অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে গিয়েছিল, সেটা থেকে তো এমন অবস্থায় কি হলো, রাজা বলে দিয়েছে মানে বলছে, কারণ রাজা যে কথা বলবে সেই কথা সবাইকে মানে মান্য করতে হবে। এমত অবস্থায় রঘুপতি একটা প্ল্যান করেছিল। কি প্ল্যান করেছিল, যে কারণে হোক রাজাকে সরাতে হবে, অর্থাৎ রাজাকে মারতে হবে, মৃত্যুদণ্ড মানে মারতে হবে। তো এমন অবস্থায় জয়সিংহ হলো ওই রাজ পরিবারের ভুবনেশ্বরী দেবী মন্দিরের রঘুপতির শিষ্য। তখন কি করেছিল, এই জয়সিংহকে রঘুপতি নানাভাবে কথা বলে রাজার বিরুদ্ধে তাকে চক্রান্তে লিপ্ত করে দিল, এবং বলেছিল যে আমাদের মা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী আমাকে কালকে রাত্রে অর্থাৎ রঘুপতিকে স্বপ্নে দেখিয়েছিল যে
মা রাজ রক্ত চেয়েছেন, অর্থাৎ রাজার বংশধরের মধ্যে যে কোনো একজনের রক্ত চেয়েছেন, তাহলে মা খুশি হবেন। এবার এটা একটা চক্রান্ত ছিল রঘুপতির। এবার সেই চক্রান্তটা জয়সিংহ বুঝতে পারেনি। তো জয়সিংহ অনেকবার মানে রঘুপতিকে জিজ্ঞাসা করতো সেটা কি আদৌ সম্ভব, এটা কি এরকম হতে পারে, ছেলে রক্ত নিয়ে। রঘুপতি তাকে বারবারই এমনভাবে কথা বলছে, সেগুলি সে মানতে বাধ্য হচ্ছে। কারণ রঘুপতি জয়সিংহকে লালন পালন করেছিল খুব ছোটবেলা থেকে। তখন জয়সিংহ কি করেছিল, সেই মন্দিরে গিয়েছিল, গিয়ে মাকে প্রশ্ন করছে যে মা তুমি কি আসলে রাজ রক্ত চাও। তখন বিচন্দাকে মা বললো হ্যাঁ রাজ রক্ত চাই। অ্যাকচুয়ালি হ্যাঁ বলেছিল রঘুপতি, কিন্তু সেটা জয়সিংহ বুঝতে পারলো না। কিন্তু এবার কি করেছিল জয়সিংহ, সেখান থেকে বের হয়ে রাজা একদিন ধ্রুবকে নিয়ে ঘুরতে গিয়েছিল মানে গোমতী নদীর পার্শ্ববর্তী একটা জায়গায়, প্রচন্ড জঙ্গল ছিল, শালবাগান ছিল। সেই শালবাগানের মধ্যে রাজাকে মানে মারার জন্য সে মানে মানে গিয়েছিল, এবং ধ্রুব রাজাকে অর্থাৎ গোবিন্দ মাণিককে জড়িয়ে ধরেছিল। কিন্তু গোবিন্দ মাণিককে যখন ধ্রুব জড়িয়ে ধরেছিল, তখন জয়সিংহ কি করেছিল, রাজাকে আর মারেনি। তখন সে বুঝতে পেরেছিল যে সেটা একটা হয়তো বা কোনো একটা চক্রান্ত চলছে। তখন জয়সিংহ গোবিন্দ মাণিক্যকে সব কথা খুলে বলে যে মা এরকম বলেছে রাজরত্ন নেবে। তো তখন গোবিন্দ মাণিক্য জয়সিংহ বলে যে সেটা হচ্ছে রঘুপতির চক্রান্ত। তখন সে বুঝতে পেরেছিল, যখন সে মাকে জিজ্ঞাসা, অর্থাৎ জয়সিংহ যখন মাকে জিজ্ঞাসা করেছিল যে মা তুমি কি রাজত্ব চাও, তখন হ্যাঁ বলেছে। তখন সে কথা রঘুপতি মানে মানে তখন মানে জয়সিংহ রঘুপতিকে গিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি যেটা হ্যাঁ বলেছো, তখন সে বলেছিল হ্যাঁ। তো এরপর বুঝতে পারলো যে জয়সিংহ মানে গোবিন্দ মাণিক্যকে মানে মারেনি, অর্থাৎ মানে সেই গোবিন্দ মাণিক্যকে না মেরে চলে আসে। তখন রঘুপতি বুঝতে পেরেছে যে জয়সিংহের দ্বারা সেটা সম্ভব। তখন নক্ষত্র রায়কে রাজার মানে সে রাজ্যের রাজার পরিস্থিতি দিয়ে ভাইয়ের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র লিপ্ত করে দিয়েছিল, এবং ভাইকে মারার জন্য সে বিভিন্ন রকমের পরিস্থিতি দিত। কিন্তু ভাই কি করেছিল, অবশেষে সেই পরিস্থিতির মধ্যে রাজি হয়ে গেল। এবং একদিন সেই গভীর জঙ্গল যখন রাজা ধ্রুব, তখন সেই গভীর জঙ্গলের মধ্যে কি করেছিল, গোবিন্দ মাণিক্য সেটা বুঝতে পেরেছিল চক্রান্তটা। তখন তাকে বোঝানোর জন্য গোবিন্দ মাণিক্য তাকে সেই গভীর জঙ্গল নিয়ে গিয়েছিল। তখন জিজ্ঞাসা করেছিল তুমি কি আসলে মানে ভাইয়ের রক্ত চাও শুধুমাত্র রাজ্য মানে তাকে মানে রাজ্যের রাজা হওয়ার জন্য। রাজ্যের রাজা হওয়া মানে শুধু মুকুট পরে বসে থাকা না, রাজ্যের রাজা হওয়া মানে রাজ্যের সব মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া। তো এইসব কথা বলার পর তখন নক্ষত্ররায় অর্থাৎ গোবিন্দ মাণিক্যের ছোট ভাই বুঝতে পারলো যে সেটা অন্যায় হচ্ছে। তখন কি করেছিল, তারা দুনো ভাই মানে কোলাগুলি করে তারা তাদের মধ্যে মীমাংসা করে নিল। এবং তারপর সেই চক্রান্ত যখন মানে বুঝে গেল রঘুপতি, সে আরো উত্তেজিত হয়ে গেল। কারণ সে যে কোনো কারণেই হোক সে মন্দির বলিপথা প্রচলন করতে হবে, তার জন্য যা কিছু করতো তার মানে সে করার জন্য প্রস্তুত। তো এমন সময় কি করেছিল, এমন সময় একদিন দেখা গেল কি রঘুপতি গোবিন্দ মাণিক্য ধ্রুবকে এত ভালোবাসতেন। একদিন ধ্রুব তার মাথার মধ্যে রাজার মুকুট দিয়ে বললো আমি রাজা। তখন নক্ষত্ররায় মানে মনে মনে বুঝতে পারলো যদি গোবিন্দ মাণিক্য মারা যায় তাহলে ধ্রুবকে এই রাজ্যের রাজা বানিয়ে দেবে। তো এখান থেকে একটা হিংসা সৃষ্টি হয়। তখন কি হয়েছিল, রঘুপতি আবার নক্ষত্র রায়কে বলেছিল যে যেই কারণে হোক এবার ধ্রুবকে মারতে হবে, অর্থাৎ বলে দিতে হবে। তখন ধ্রুবকে নিয়ে গেলো সেই অমাবস্যা তিথিতে মানে ভুবনেশ্বর দেবী মন্দিরে, এবং সেখানে নিয়ে ধ্রুবকে মারার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। অর্থাৎ রঘুপতি মানে খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় রাজা হঠাৎ এক স্বপ্নে জেগে উঠলো। তখন সে দেখলো রঘুপতি তার পাশে নেই। এবার তখন এক চিৎকার শুনতে পেলো। তখন সেই মন্ত্রীগুলো দেখলো কি রঘুপতি ধ্রুবকে মারার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। তখন বারণ করেছে এবং ধরা পড়েছেন রঘুপতি এবং নক্ষত্র রায়। তাদেরকে আবার রঘুপতিকে নির্বাসন দিলেন, অর্থাৎ কারাগারে বন্দী করলেন। কারাগারে বন্দী হওয়ার পর ছাড়ার পর সে কি করেছিল, ত্রিপুরা মানে অন্য জায়গায় গিয়ে ঔরঙ্গজেবের ছোট ভাই সুজার সাথে হাত মিলিয়ে গোবিন্দ মাণিক্যকে আক্রমণ করলো, এবং গোবিন্দ মাণিক্য রাজ্য ছেড়ে চলে গেলেন। নক্ষত্র রায়কে রাজা বানিয়ে দিলেন। এবং পরবর্তী সময় তারা সে রঘুপতি ভুল বুঝতে পেরে ভুবনেশ্বর দেবীর মন্দিরের কালী মূর্তিটিকে মানে গোমতী নদীর মধ্যে বিসর্জন দিয়ে তার মানে অন্ধবিশ্বাসটাকে সে বুঝতে পারলো, এবং পুনরায় গোবিন্দ মাণিক্যকে ফিরিয়ে আনলো, এবং তাকে পুনরায় সে ত্রিপুরার রাজন্যবর্গে আমলে রাজা করেছিল। তো আমরা এর মধ্যে বুঝতে পারছি রঘুপতির অন্ধবিশ্বাসের জন্য এখানে জয়সিংহ মৃত্যু হলো। তো আমাদের এই রাজস্ব উপন্যাসের মধ্যে আমরা এটাই বুঝতে পারছি, আমরা অন্ধবিশ্বাসের জন্য কারোর যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমরা দেখবো। অবভিয়াসলি আমাদের সমাজে যেসব পুজো অর্চনা হচ্ছে সেগুলি হচ্ছে আমাদের মানসিক শান্তির জন্য। তার মানে এই নয় যে সেগুলিকে আমরা
সম্পূর্ণ মানুষের ক্ষতি করে দেবো, তো সেটা আমরা কোনো সময় করবো না। তো আমি এখানে হয়তো বা সম্পূর্ণটা আমি তুলে ধরিনি, কারণ তুলে ধরা সম্ভব নয়। সেটার মধ্যে 16টা পরিচ্ছেদ আছে, তো সবগুলো এই কমিশনের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। তো আমি এর মধ্যে কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন, যাতে আমাদের রাজস্ব উপন্যাস অর্থাৎ ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী উপন্যাস, এখানে ত্রিপুরার অনেক কথাই মানে লুকিয়ে আছে, তো আমরা অনেকে হয়তো বা জানি না। শেয়ার করলে কি হবে, আমরা সবাই হয়তো বা একটু হলেও বুঝতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।